বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা উচ্চতর গণিত নিয়েছো, অর্থাৎ তোমরা যারা বিজ্ঞান বিভাগের ছাত্র, তোমরা নিশ্চয়ই গণিতে খুব ভালো, আমি এটা বলবো। আর গণিত তোমাদের প্রিয় সাবজেক্ট, আর তাই তোমরা বিজ্ঞান বিভাগটা পছন্দ করেছো। গণিত সাবজেক্টটা যদি, গণিত বিষয়টা যদি প্রিয় হয়, তাহলেই কেবলমাত্র এই গণিতের বিভিন্ন সমস্যাগুলি, বিভিন্ন নিয়মকানুনগুলি ভালো করে বোঝা সম্ভব। তো আমি আশা করছি প্রিয় সাবজেক্ট হিসাবে তোমরা উচ্চতর গণিতের আজকের যেই উপপাদ্যটা, এটা মনোযোগ সহকারে শুনবে, মনোযোগ সহকারে দেখবে, তাহলেই তোমরা আসলে কিভাবে একটা উপপাদ্য বুঝতে হয়, কিভাবে বুঝতে হয়, এই জিনিসটাই আজকে আমি বোঝানোর চেষ্টা করব। তোমরা আজকে একটা উপপাদ্য বুঝাইলাম, এটা খুব সুন্দর করে বুঝলে বা মুখস্থ করে নি। মুখস্থ তো আমি কখনোই সাপোর্ট করি না, মুখস্থ কখনোই করবে না, বুঝার চেষ্টা করবে। বুঝতে হলে তোমাদের মনোযোগের কোনো বিকল্প নাই, মনোযোগ সহকারে অবশ্যই বুঝতে হবে। তো আজকে আমি যেই উপপাদ্যটা এখানে লিখে রেখেছি, উপপাদ্য 4, এর আগের ক্লাসটাতে উপপাদ্য 3 বুঝিয়েছিলাম। উপপাদ্য 3 এবং 4 এই দুইটার সাহায্যে পড়ে আমাদের প্রমাণ করতে হবে উপপাদ্য 5, অর্থাৎ এপুলোনিয়াসের উপপাদ্য। তো উপপাদ্য 1, 2-তে ছিল উচ্চতর গণিতের উপপাদ্য 1 এবং 2-তে কি ছিল? পিথাগোরাসের উপপাদ্য। 1-এ ছিল পিথাগোরাসের উপপাদ্য এবং 2-এ ছিল পিথাগোরাসের উপপাদ্যেরই বিপরীত প্রতিজ্ঞা। তো এই 3, 4, 5 এই উপপাদ্যগুলি হবে পিথাগোরাসের উপপাদ্যেরই আরেকটু সম্প্রসারণ করে। পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি স্বরূপ হচ্ছে এই উপপাদ্যগুলি। তো এই উপপাদ্য বোঝার জন্য তোমাদের যেই জিনিসগুলি আগে বুঝে নেওয়ার দরকার, তা আমি আগের ক্লাসগুলিতে আলোচনা করেছি। যেমন লম্ব অভিক্ষেপ তোমাদের জানতে হবে, তারপরে পিথাগোরাসের উপপাদ্যটা, পিথাগোরাসের সূত্রটা জানতে হবে। পিথাগোরাসের উপপাদ্যটা কি আমরা জানি, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তো এই নিয়মটা আমাদের জানা থাকতে হবে। আর লম্ব অভিক্ষেপ কি, লম্ব অভিক্ষেপ কিভাবে আঁকতে হয়, এই বিষয়টা আমি আগের ক্লাসে আলোচনা করেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি উপপাদ্য 4 এটা তোমাদের মাঝে উপস্থাপন করব। তো আশা করছি তোমরা আজকের এই ক্লাসের পরে এই উপপাদ্য 4 সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না, এবং এইটার সাহায্যে পরবর্তী উপপাদ্যগুলি খুব সুন্দর করে তোমরা নিজেরাই সলভ করতে পারবে। তো আমি আলোচনা করছি। দেখো, এখানে যেই উপপাদ্য 4-এর যে সাধারণ নির্বাচনটা, এটাই কিন্তু আসলে অনেক বড় একটা বাক্য, যেটা সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই বুঝতে খুব সমস্যা হয়। তো এই সাধারণ নির্বাচনটা যারা তোমরা খুব ভালো করে বুঝতে পারবে, তাদের জন্য পরবর্তী যে স্টেপগুলি, এগুলি একদম সহজ মনে হবে। এখানে মূলত এই সাধারণ নির্বাচনটাই আমার বোঝানোর বিষয়। দেখো, যে কোনো ত্রিভুজের কথা লেখা আছে, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, যে কোনো ত্রিভুজ এখানে হইতে পারে। তো যে কোনো ত্রিভুজের কথা যেহেতু লেখা আছে, সেহেতু আমি এখানে দুই ধরনের ত্রিভুজ নিব। একটা নেব হচ্ছে ধরো স্থূলকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ একটা নিলাম, স্থূলকোণী ত্রিভুজ। আরেকটা নিব আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ। আরেকটা নিতে পারি সমকোণী ত্রিভুজ। কিন্তু সমকোণী ত্রিভুজ নিয়ে যদি আমি আলোচনা করি, সেই ক্ষেত্রে আমাদের লম্ব অভিক্ষেপটা সমস্যা হবে, যার কারণে সমকোণী ত্রিভুজটা নিলাম না, স্থূলকোণী ত্রিভুজ নিলাম আর সূক্ষ্মকোণী ত্রিভুজ দিলাম। এই দুই ত্রিভুজে যেহেতু লেখা আছে যে কোনো ত্রিভুজে, আমি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে দেখায় দিলাম আমি যে স্থূলকোণী ত্রিভুজেও হবে, সূক্ষ্মকোণী ত্রিভুজেও হবে। আবার সমকোণী ত্রিভুজের তো একটু ঝামেলা আছে, এটা না হয় পরে আলোচনা করব। তো আমি যদি ত্রিভুজের নাম রাখি এ বি সি, এইখানেও নাম রাখবো এ বি সি। হ্যাঁ, তো এখানে আমি প্রথমে বলতে পারি, আমি দুইটা চিত্র আঁকলাম ঠিকই, কিন্তু বর্ণনায় একটার কথাই হবে। লিখব যে কোনো ত্রিভুজের
কথা লেখা আছে, আমি লিখব মনে করি। বিশেষ নির্বাচনটা হবে কি? বিশেষ নির্বাচনটা হবে, আমি বিশেষ নির্বাচনটা লিখে দিচ্ছি। বিশেষ নির্বাচন হবে মনে করি, মনে করি, মনে করব কি, যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহু। আমি যে কোনো ত্রিভুজের নাম লিখব এবিসি, আর ত্রিভুজের একটা সূক্ষ্মকোণ। তোমরা আরেকটা বিষয় জেনে রাখো যে যে কোনো ত্রিভুজেই কিন্তু সূক্ষ্মকোণ অবশ্যই থাকে। একটা কোণ সমকোণ হলে সমকোণী ত্রিভুজ, বাকি দুইটা সূক্ষ্মকোণ। একটা কোণ স্থূলকোণ হলে স্থূলকোণী ত্রিভুজ, বাকি দুইটা কোণ সূক্ষ্মকোণ। আর সূক্ষ্মকোণী ত্রিভুজের তিনটা কোণই সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণ তো অবশ্যই থাকবে। আমাকে সেই ক্ষেত্রে একটা সূক্ষ্মকোণকে মেনশন করতে হবে যে আমি কোন সূক্ষ্মকোণের, লেখা আছে সূক্ষ্মকোণের বিপরীত বাহু, আমি যে কোনো একটা সূক্ষ্মকোণ আমি মেনশন করব এবং এই সূক্ষ্মকোণের অপোজিট বাহুটাকে আমি এখানে উপস্থাপন করব। তাহলে আমি পরিচয় লিখব। বিশেষ নির্বাচনটা মূলত পরিচয় পড়ব। মনে করি ত্রিভুজ এ বি সি এর, মনে করি ত্রিভুজ এ বি সি এর একটি একটি সূক্ষ্মকোণ, একটি সূক্ষ্মকোণ বলতে আমি সূক্ষ্মকোণ লিখব, একটি সূক্ষ্মকোণ। মনে করি ত্রিভুজ এ বি সি এর একটি সূক্ষ্মকোণ। আমি সূক্ষ্মকোণ কোনটা ধরবো? আমি সূক্ষ্মকোণ ধরলাম এইটা, ধরলাম সূক্ষ্মকোণ। তাহলে বি কোণটা যদি সূক্ষ্মকোণ হয়, এইখানেও বি কোণটাকে আমি সূক্ষ্মকোণ হিসেবে চিহ্নিত করব। একটি সূক্ষ্মকোণ নাম কি হবে? এ বি সি কোণ, এ বি সি কোণ। আর আমি যদি এক অক্ষর দিয়ে লিখি বি কোণ হবে। তাহলে মনে করি এবিসি, ত্রিভুজ এবিসি এর একটি সূক্ষ্মকোণ এবিসি কোণ, যার যার বিপরীত, যার বিপরীত বাহু, বিপরীত বাহুর নাম কি? বিপরীত বাহুটা আসলে আমরা চিত্র দেখেও বুঝতে পারি যে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এইটা। আবার এই কোণের নাম থেকেও আমরা পাই, মানে মধ্যের অক্ষরটা বাদ দিলেই কিন্তু বিপরীত বাহু হয়ে যাবে। বিপরীত বাহুটা কি হবে তাহলে? এসি। বিপরীত বাহু এসি। এটুকু আমি একটা পরিচয় দিলাম, সূক্ষ্মকোণ এবং তার বিপরীত বাহু। অপর দুই বাহু তো কি কি এটা তোমরা জানোই এবং আমরা সবাই জানি অপর দুই বাহু। সবগুলির পরিচয় আর এখানে দেওয়ার দরকার নাই। তো এখানে আমাদের যেই বিষয়টা প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে এত সমান এত, সবসময় এরকম আসে আর কি, প্রমাণ করতে হবে এত সমান এত। তো আমার কত সমান কত বিষয়গত গাণিতিকভাবে প্রকাশ করতে হবে, একটা সমীকরণ হবে। তো সমীকরণের যেই আইটেমগুলি, যে উপাদানগুলি আমি ব্যবহার করব, তার মধ্যে সবগুলি উপাদান কিন্তু আমার অলরেডি এখানে নাই। তোমরা একটু লক্ষ্য করো কি লেখা আছে? বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে সূক্ষ্মকোণ হচ্ছে এবি বি কোণ, এটার বিপরীত বাহু এসি। তাহলে এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি? এসি স্কোয়ার। এই বিষয়টা আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম। যে কোনো বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় কি? ওই বাহু স্কোয়ার, এক বাহু স্কোয়ার। তো এসি স্কোয়ার, তারপরে ক্ষেত্রফল কি হবে? অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল। তো অপর দুই বাহু হচ্ছে, একটা বাহু তো এসি নিয়ে গেলাম, অপর দুই বাহু হবে এ বি আর বিসি। তাহলে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের, তাহলে এ বি স্কোয়ার প্লাস হবে কি? বিসি স্কোয়ার। এই যে অপর দুই বাহুর উপর অঙ্কিত, অপর দুই বাহুর উপর অঙ্কিত অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। এই যে ক্ষেত্রফলের সমষ্টি লিখলাম। অপেক্ষা, অপেক্ষা মানে এটা থেকে, অপেক্ষা মানে থেকে ওই দুই বাহুর যে কোনো একটি, ওই দুই বাহু বলতে এই দুই বাহুর যে কোনো একটি, যে কোনো একটি উ তার উপর, মানে যেই বাহুটা নিব দুইটা থেকে যে কোনো একটা নিব, এই যেটা নিব এইটার উপর অপর বাহুর লম্ব বিক্ষেপ, এই দুইটার অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম, মানে এইটুকু থেকে কম। কম বলতে আমি এখানে কি করব? বিয়োগ করব। তো বিয়োগ করব কি? এখানে দেখো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম হবে। তো একটা আয়তক্ষেত্র আঁকতে কি লাগে? দুইটা বাহু লাগে, দৈর্ঘ্য প্রস্থ লাগে।
তো মূলত দুইটা বাহুর দৈর্ঘ্য লাগে। একটা বাহু হবে কি, যেই দুইটা বাহু লাগবে আয়তক্ষেত্র আঁকতে, সেই দুইটা বাহুর মধ্যে একটা বাহু হবে এই দুই বাহুর যে কোনো একটি, এ বি আর বিসি বাহু। এই দুই বাহুর যে কোনো একটি বলতে আমি এই দুইটা থেকে একটা চয়েস করলাম বিসি বাহু। তো একটা চয়েস করলাম বিসি বাহু। বিসি বাহু যেহেতু দ্বিগুণ করতে হবে, তা আগে আমি 2 দ্বারা গুণ করলাম। তো ক্ষেত্রফলটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি, এক বাহু হলো বিসি, আরেকটা বাহু কি হবে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দুই বাহুর গুণফল, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমি মনে করো একটা দৈর্ঘ্য অথবা প্রস্থ একটা লিখে ফেললাম, আরেকটা বাহু এখানে গুণ আকারে লিখতে হবে। তো আরেকটা বাহু কি হবে, আরেকটা বাহুর কথাই লেখা আছে এখানে, যে অপর দুই বাহুর যে কোনো, যে একটা নিছি এইটার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ। তার মানে বিসি বাহুর উপর এ বি বাহুর লম্ব অভিক্ষেপ। তাহলে আমাকে দেখতে হবে চিত্রের মধ্যে লম্ব অভিক্ষেপটা আছে কিনা। লম্ব অভিক্ষেপ কিন্তু নাই। যেহেতু আমাকে প্রমাণ করতে হবে যে এই সূত্রটা যেটা আমরা প্রমাণ করতে হবে যে লিখবো, ওইখানে যেহেতু আমার এই লম্ব অভিক্ষেপটা দেখাইতে হবে, সেই কারণে আমার বিশেষ নির্বাচনীয় এই লম্ব অভিক্ষেপটা আগে অঙ্কন করে তারপরে লিখতে হবে আমাকে কি প্রমাণ করতে হবে। তো তার জন্য আমরা কি লিখব, যে আমি লম্ব অভিক্ষেপটা আগে তোমাদেরকে এঁকে দেখাই। এ বি বাহুর লম্ব অভিক্ষেপ আঁকবো আমরা কার উপর, বিসি বাহুর উপর। তো যে কোনো রেখাংশের লম্ব অভিক্ষেপ আঁকলে দুই প্রান্ত থেকে ওই বাহুর উপর লম্ব আঁকতে হয়। তো এই প্রান্তটা তো বিসি বাহুর মধ্যে লাগানোই আছে, এইখান থেকে আর লম্ব আঁকার দরকার নেই, লম্ব আঁকাও যাবে না। আর এই প্রান্ত থেকে লম্ব আঁকতে হবে বিসি বাহুর উপর। তবে এইখান থেকে আঁকার সময় দেখা যাবে, এইখান থেকে লম্ব আঁকার সময় দেখা যাবে যে বিসি বাহু তো এই পর্যন্ত নাই। তার জন্য কি করতে হবে, বিসি বাহুকে এই পর্যন্ত বর্ধিত করে নিতে হবে, ডি পর্যন্ত মনে করি বর্ধিত করে নিলাম। আর এইখানেও যদি এ বি বাহুর লম্ব অভিক্ষেপ আঁকি, এ বিন্দু থেকে লম্ব আঁকলে এখানে সরাসরি বিসি বাহুকে কিন্তু ডি বিন্দুতে সেট করলো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে এবি বাহুর লম্ব অভিক্ষেপটা কার উপর আঁকলাম, বিসি বাহুর উপর। এটার মধ্যে কিন্তু বিসি বাহুর বর্ধিতাংশের উপর হয়ে গেছে, অসুবিধা নেই, আমরা শুধু বিসি বাহুর কথাই লিখব। বিসি বাহুর উপর এ বি বাহুর লম্ব অভিক্ষেপ, বিসি বাহুর উপর, এই বিসি বাহুর উপর এ বি বাহুর লম্ব অভিক্ষেপ। এখানে সরাসরি বিসি বাহুর উপর না হইলেও বিসি বাহুর বর্ধিতাংশের উপর, সেই কারণে আমরা বিসি বাহুর উপরই বলতে পারি। বিসি বাহুর উপর এ বি বাহুর লম্ব অভিক্ষেপ। লম্ব অভিক্ষেপ কোনটা, মানে এই দুই প্রান্ত থেকে খাড়া লম্ব টানলে এর মধ্যবর্তী যে রেখাংশটুকু পাওয়া যায়, এটাই হচ্ছে লম্ব অভিক্ষেপ। তাহলে বি প্রান্ত থেকে তো বি বিন্দু, আর এ প্রান্ত থেকে লম্ব আঁকার পরে পাইলাম ডি বিন্দু। তাহলে বি থেকে ডি পর্যন্ত হলো, বি থেকে ডি পর্যন্ত মানে বিডি হচ্ছে লম্ব অভিক্ষেপ। এইটুকুর পরিচয় দিয়ে নিলাম। এখন আমরা বলতে পারি প্রমাণ করতে হবে যে, এখন বলতে পারি প্রমাণ করতে হবে যে এই যে এখানে যে বিষয়টা লিখলাম, এখানে লম্ব অভিক্ষেপটা কি, লম্ব অভিক্ষেপটা হচ্ছে বিডি, লম্ব অভিক্ষেপটা হচ্ছে বিডি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এই অংশটুকু, এইটাই আমাকে এখানে লিখতে হবে। প্রমাণ করতে হবে যে এস স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি। আমি বিষয়টা আবার একটু রিভিউ করছি তোমাদের যাতে ভালো করে মনে থাকে। দেখো লেখা আছে ত্রিভুজের যে কোনো ত্রিভুজের সূক্ষ্মকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সূক্ষ্মকোণ বি কোণ, এটার বিপরীত বাহু হচ্ছে এসি। তাহলে এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি, এসি স্কোয়ার। এসি বাহুর উপর যদি আমি একটা বর্গক্ষেত্র আঁকি, তাহলে সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে, এক বাহু স্কোয়ার মানে কি এসি স্কোয়ার। তো সমান কি হবে, দেখো লেখা আছে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। এই যে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি অপেক্ষা, মানে এই সমষ্টি থেকে দুই বাহুর যে কোনো একটি, এই দুই বাহুর যে কোনো একটি মানে বিসি, এবং এই বিসির উপর এবং তার উপর অপর বাহুর লম্ব অভিক্ষেপ হচ্ছে বিডি। তো এই দুইটার অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ পরিমাণ কম, এই কারণে 2 দ্বারা গুণ করে আমি ক্ষেত্রফলটাকে 2 দ্বারা গুণ করে এটা থেকে বিয়োগ করলাম।
এই মূলত আমাদের এই বিষয়টা এই জিনিসটা প্রমাণ করতে হবে। তা আমরা এই অংশটুকু রেখে এই অংশটুকুটা টার্গেট করে আমরা এখন প্রমাণটা লিখব। তো প্রমাণটা আমার যেহেতু বোর্ডে জায়গা কম, আমি প্রমাণটা লেখার জন্য আমি বিশেষ নির্বাচনটা এখন একটু মুছে দিব। আমি লিখব এখন প্রমাণ। তো প্রমাণটা একটু এদিক থেকে লিখি। প্রমাণটা আমরা কি করব, প্রমাণের মূল যেই কাজটা, এই মূল কাজে যাওয়ার আগে আমরা প্রথমেই এই একটা রেখাংশে বা একটা বাহুর মান এখানে আমরা আগে থেকেই বের করে নেব। প্রমাণটা শুরু করার আগে আমরা কি করব, বিডি বাহু সমান কি, আমরা বিডি বাহু সমান কি এই জিনিসটা আগে আমরা বের করে নিব। তো তোমরা দেখো প্রথম চিত্রে, এটা হচ্ছে প্রথম চিত্র, এটা দ্বিতীয় চিত্র। প্রথম চিত্রে আমরা প্রমাণের শুরুতে লিখি, প্রথম দুইভাবে লিখতে পারি। প্রমাণের শুরুতে লিখতে পারি প্রথম চিত্রে বিডি সমান, প্রথম চিত্রে দেখো তো বিডি সমান কি। প্রথম চিত্রে বিডি সমান আমরা বিডি সমান না, অলরেডি এখানে আমরা সিডি সমান কত এই জিনিসটা বের করে নিব। মানে এখানে তোমাদের পাঠ্য বইতে আর আমার এইখানে কিন্তু মানে চিহ্নগুলি বইয়ের মতো হয় নাই, যার কারণে তোমরা যদি দুইটা আবার মিল করতে চাও তাহলে সমস্যা হবে। তোমরা শুধু মূল বিষয়টা বোঝার চেষ্টা করো। আমরা এই যে সি থেকে ডি পর্যন্ত যে অংশটা, সি থেকে ডি পর্যন্ত মানে ছোট ত্রিভুজের জন্য একটা বাহু আমরা আগে বের করে নিব। বড় ত্রিভুজ হচ্ছে এ বি ডি ত্রিভুজ, সবটুকু নিলে এখানে এ বি ডি ত্রিভুজ। তো এখান থেকে আমরা দেখো আমাদের যে বিষয়টা প্রমাণ করতে হবে, প্রমাণের মধ্যে আছে কি এসি এ বি বিসি বিডি। তো এ বি এসি বিসি বিডি সবগুলি কিন্তু সরাসরি আছে, কিন্তু আমাদের ছোট ত্রিভুজ থেকে যেই মানটা, ছোট ত্রিভুজের যে একটা বাহু সিডি, এইখানেও এই পাশের যে ত্রিভুজের বাহু সিডি, এই সিডির মানটা আমাদের কাজে লাগবে। এই কারণে সিডির মানটা আমরা আগে বের করে নিব। প্রথম চিত্রে আমরা লিখব সিডি সমান কি। দেখো তো সিডি সমান আমরা কি লিখতে পারি, সিডি সমান লিখতে পারি টোটালটা আগের সম্পূর্ণটা লিখব বিডি থেকে যদি আমরা বিসি অংশ বাদ দেই তাহলেই থাকবে সিডি। তাহলে আমরা কি লিখতে পারি, বিডি মাইনাস বিসি। এখন এটাকে যদি আমি উভয় পক্ষকে বর্গ করি, দেখো তো সিডি স্কয়ার সমান কি হবে, উভয় পক্ষকে বর্গ করলে এই পাশেও কিন্তু বিডি মাইনাস বিসি লিখে হোল স্কয়ার দিতে হবে, তখন এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হবে। সূত্রটা আমরা এখানে একটু যদি লিখি, এ স্কয়ার মাইনাস 2ab মানে বিডি ইন্টু বিসি প্লাস বি স্কোয়ার মানে বিসি স্কোয়ার। এটা হচ্ছে এই বিডি মাইনাস বিসি হোল স্কোয়ারের সূত্র ভাঙানোর পরে এটুকু পাইলাম। আবার আমরা যদি দ্বিতীয় চিত্রে চিন্তা করি, দ্বিতীয় চিত্রে দেখো তো সিডি সমান আমরা কি পাই, দ্বিতীয় চিত্রে সিডি সমান কি পাওয়া যায়, এই সিডি সমান কি পাওয়া যাবে, সম্পূর্ণটার নাম হইল কি বিসি, সবটুকু নাম হইল বিসি। বিসি থেকে যদি আমরা বিডি অংশটা বাদ দিই তাহলে পাবো সিডি। তাহলে বিসি মাইনাস লিখবো আমরা বিডি। সিডি সমান কি, এই অংশটা সমান হবে সবটা থেকে এই অংশটা বাদ দিলে থাকবে সিডি। তাহলে এইখানেও যদি আমরা উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি পাবো, বিসি মাইনাস বিডি হোল স্কোয়ার। সূত্র ভাঙালে কি পাবো আমরা, বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার।
এটা আমরা সূত্র লেখার পরে এই দুইটা বিষয় পাইলাম। তো এখানে দেখো আমাদের যে প্রমাণ করতে হবে 2bc ইন্টু বিডি, এই কথাটুকু কিন্তু এইখানে পাওয়া গেছে 2bc ইন্টু বিডি। আর এইখানে কিন্তু সরাসরি হয় না, একটু পার্থক্য আছে। একটু পার্থক্য বলতে এটার মতো আমরা সাজায় লিখতে পারি, কিন্তু দেখো এখানে বিসি স্কোয়ার মাইনাস 2bc ইন্টু বিডি, বিডি ইন্টু বিসি আর বিসি ইন্টু বিডি একই কথা, এই কারণে সাজায় লিখতে পারি, প্লাস বিডি স্কোয়ারটা শেষে লিখলাম এটার মতো করে। তাহলে দেখো সিডি স্কোয়ারের মান চিত্র যেরকমই হোক, স্থূলকোণী ত্রিভুজ হোক সূক্ষ্মকোণী ত্রিভুজ হোক, সব ক্ষেত্রেই কিন্তু এই সিডি স্কোয়ারের মানটা আমরা একরকম পাইলাম। এই মানটা আমরা পরবর্তীতে ব্যবহার করব। তো যেহেতু দুই জায়গায় সিডি স্কোয়ারের মান একই মান পাইছি, আমি তাহলে এই ক্ষেত্রে এই জায়গাটুকু, এই অংশটুকু আমরা মুছে দেই। তোমরা কিন্তু দুইটা কাজই আগে করে নিবে, করে নেওয়ার পরে এখন কিন্তু লিখতে হবে যে ছোট যেই ত্রিভুজটা, আমাদের বড় ত্রিভুজটা হচ্ছে এবিডি ত্রিভুজ। এবিডি ত্রিভুজ এইখান থেকে আমরা দুইবার সূত্র লিখব। একবার সূত্র লিখব, দুইটা সমকোণী ত্রিভুজ কিন্তু এখানে আছে, দুইটা সমকোণী ত্রিভুজ। দেখো একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে মানে সমকোণ, এই ডি কোণটাকে সমকোণ ধরে যদি আমি চিন্তা করি, এই চিত্রের মধ্যে এটা সমকোণ এটাও সমকোণ। যদি আমি এটার মধ্যে চিন্তা করি, এ বি ডি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, আবার এ সি ডি হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ। এইখানেও একই নামে এ বি ডি একটা সমকোণী ত্রিভুজ, এ সি ডি আর একটা সমকোণী ত্রিভুজ। আমরা দুই ত্রিভুজে দুইবার সূত্র লিখব, যেই কাজটা উপপাদ্য 3-এও করা হয়েছে একই নিয়মে, দুইবার আমরা সূত্র লিখব। তাহলে আমরা যেহেতু শেষে এস স্কোয়ার সমান কত এটা প্রমাণ করব, তাহলে আমরা আগে হচ্ছে ওই কাজটুকু করে নিব যে বড় ত্রিভুজ, মানে বড় ত্রিভুজে যদি হয় তাহলে এ বি স্কোয়ার সমান কত হবে বড় ত্রিভুজে, তাহলে লিখব এখন সমকোণী ত্রিভুজ কি ত্রিভুজ এ বি ডি থেকে, সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে পাই। পিথাগোরাসের সূত্র অনুসারে পাই এবিডি ত্রিভুজ থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে কি পাই, এ বি স্কোয়ার সমান, এই যে এ বি স্কোয়ার সমান কি পাবো আমরা, এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এই এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, দেখো এই সূত্রটা পাইলাম। এ ডি স্কোয়ার এ বি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার সমান এ ডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার পাইলাম। তো এই ক্ষেত্রে আমরা আরেকটা ত্রিভুজ যেটা, এটাও লিখবো আমরা সূত্রটা। এখন আমরা জানি না আসলে কোনটাতে কি কাজ করব, তার জন্য আমরা আরেকটা যে ত্রিভুজটা আছে এবং লিখবো আরেকটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজ এটার নাম হচ্ছে কি, আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এ সি ডি থেকে পাই। এবার আর পিথাগোরাসের কথা লিখলাম না, সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই। এসিডি ত্রিভুজ থেকে কি পাওয়া যাবে দেখো তো, এইখানেও এসিডি ত্রিভুজ আর এখানেও এসিডি ত্রিভুজ, একই মান পাওয়া যাবে। ও ত্রিভুজটা হচ্ছে এসি, মানে এস স্কোয়ার সমান কি হবে, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এস স্কোয়ার সমান কি হবে, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তো এখন আমরা তো যেই বিষয়টা ফাইনালি প্রমাণ করব, এটার একটা বাম পক্ষটা কিন্তু আমরা পেয়ে গেছি। এখন যদি আমরা ডান পক্ষটাতে কাজ করে যাই, এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তো তোমরা দেখো এই যে সিডি স্কোয়ারের মানটা কিন্তু আমরা আগে বের করে রাখছিলাম, সিডি স্কোয়ারের মান। তো আমরা কি করব এখন,
এই সিডি স্কোয়ারের মানটা বসিয়ে দিব এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ারের পরিবর্তে আমরা সিডি স্কোয়ারের মানটা দুই জায়গায় পাইছিলাম একই মান, তো এই কারণে আমি এক জায়গায় রাখলাম। এই মানটা এখন বসায় দিব বিসি স্কোয়ার মাইনাস 2BC ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার, বিসি ইন্টু বিডি প্লাস বিডি স্কোয়ার আমরা এই সিডি স্কোয়ারের পরিবর্তে মানটা বসায় দিলাম। এখন আমরা ডান পক্ষটা কি লিখবো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এর মধ্যে দেখো এবি স্কোয়ার কিন্তু নাই, অলরেডি বিসি স্কোয়ার আছে, আর আছে 2BC ইন্টু বিডি, আছে 2BC ইন্টু বিডি, এই অংশটুকু আছে। তাহলে আমরা যদি এড স্কোয়ার আর বিডি স্কোয়ার, দেখো তো এড স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আমরা একসাথে লিখি, এই দুইটার পরিবর্তে যদি আমরা এবি স্কোয়ার লিখতে পারি, দেখো লিখতে পারবো অবশ্যই। এই যে আগে একটা সমীকরণ, এটা যদি আমরা একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখি, সমীকরণ নাম্বার দিলে তো আমরা এটাকেও দিতে পারি সমীকরণ নাম্বার, আচ্ছা এটাকে সমীকরণ নাম্বার 1 দিই, তাহলে আমরা বলতে পারবো যে 1 নং সমীকরণ থেকে মান বসায় পাইলাম। যাই হোক, এড স্কোয়ারের পরে লিখলাম বিডি স্কোয়ার, তারপরে যা আছে তাই লিখবো বিসি স্কোয়ার মাইনাস 2BC ইন্টু বিডি, এইটুকু লিখলাম। এখন তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এড স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারের পরিবর্তে যদি আমরা এই 1 নং সমীকরণ থেকে মান বসায় দেই, কি বসাবো মান, এড স্কোয়ার প্লাস বিডি স্কোয়ারের পরিবর্তে বসাবো এব স্কোয়ার প্লাস যেটুকু আছে এটুকুই বিসি স্কোয়ার মাইনাস 2BC ইন্টু বিডি। দেখো আমরা যে বিষয়টা আমাদের প্রমাণ করার কথা ছিল অলরেডি এটা হয়ে গেছে। এইটাই ছিল আমার উপপাদ্য 4-এর উপস্থাপন। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা আজকের এই ক্লাস থেকে উপপাদ্য 4 সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়েছো, পরিপূর্ণ ধারণা পেয়েছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম উপপাদ্য 3, আর আজকেরটা হলো উপপাদ্য 4। এই দুইটা উপপাদ্য তোমরা যদি ভালো করে বুঝে থাকো তাহলে পরবর্তী ক্লাসে এপোলোনিয়াসের উপপাদ্যটা, যেটা ঐতিহাসিক খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, সেই উপপাদ্য তোমরা খুব সহজে বুঝতে পারবে। কারণ এই দুইটা সূত্র ব্যবহার করে আমরা পরের উপপাদ্যটা প্রমাণ করব। সেই ক্লাসে তোমরা যুক্ত থাকবে। এই উপপাদ্য দুটা আবার তোমরা দেখবে পরিপূর্ণ জ্ঞান নিয়ে বা একটা পরিপূর্ণ ধারণা নিয়ে তোমরা পরের ক্লাসে সংযুক্ত থাকবে। দেখবে খুব সহজেই তোমরা এপোলোনিয়াসের উপপাদ্যটাও বুঝতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার ক্লাসটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে সেই প্রত্যাশা করছি।